জয় হিন্দ অ্যান্ড ওয়েলকাম টু ইউর ওন চ্যানেল দ্য ক্যারিয়ার পয়েন্ট। আমরা পলিটি সিরিজ চালাচ্ছিলাম এবং পলিটি সিরিজে আমরা ফান্ডামেন্টাল রাইটস করছিলাম। আশা করি সবাই রিভাইজ করে এসছো। ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল কত থেকে কতর মধ্যে আছে? আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে আছে। ঠিক আছে, 12 থেকে 35-এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটস। দেখো এখন কি হচ্ছে না, অনেকের সমস্যা হচ্ছে যারা আগের থেকে পড়ে আছে তাদের অনেক কোয়েরিজ আছে যে স্যার 12 থেকে 35 পড়াচ্ছেন, মোটামুটি এখান থেকে 12 থেকে 35 তো অনেকটা হয়ে যাচ্ছে ফান্ডামেন্টাল রাইটস যদি আর্টিকেল গুনতে শুরু করি 12, 13, 14, 15, 16, 17। কিন্তু ফান্ডামেন্টাল রাইটস আসলে আছে 6টা। কটা? 6টি ফান্ডামেন্টাল রাইটস, 6টি। ছোট মোটো পরীক্ষায়, ছোট ছোট পরীক্ষায় ধ্যান দিবে, এদিকে ধ্যান দিবে, সবকিছু ছাড়ো। ছোট ছোট পরীক্ষায় জিজ্ঞেস করবে ফান্ডামেন্টাল রাইটস কয়টি আছে? 6টি আছে। ঠিক, এরপরে 12 থেকে 35-এর মধ্যে 6টাকে বিভক্ত করেছে। ঠিক, তো এই 6টি কি কি সেটা আমাদেরকে জেনে নিতে হবে। এখানে সমস্যা হচ্ছে অনেকের, এই যে কনফিউশন হচ্ছে স্যার আপনি একবার এটা বলে দেন তাহলে এটা ঠিক থাকবে। তো ঠিক আছে ভাই, আগে এটাই বলে দিই, 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে। কটি? 6টি। চলো ফান্ডামেন্টাল রাইটস 6টি জানি। প্রথম দেখো, টেনশন নেবে নাই, টেনশন ফ্রি হিসাবে পড়বে। একদম টেনশন নিলে কোনো পড়া হবে না। যদি টেনশন নেবে তোমরাকে বলছি, কোনো একদম ফ্রি মাইন্ডে পড়ো, সবকিছু মুখস্থ করার দায়িত্ব আমার। ওকে, তো তো ঠিক আছে। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইটস প্রথমটা দেখো 6টা আছে। কটা আছে? 6টা। প্রথম কই লেখাচ্ছে না, কেমন মার্কার দিয়েছো? হ্যাঁ ঠিক আছে, মার্কার গুলো রিফিল করবে। চলো তাকাও 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 তাকাও। রাইট টু ইকুয়ালিটি। প্রথম প্রথম যে অধিকারটা ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার প্রথমটা, সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার, মানে আইনের চোখে সবাই সমান। ক্লিয়ার? 2 নাম্বার রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম, ফ্রিডমটা একটা বড় হাতেই লিখেছি। ঠিক, রাইট টু ফ্রিডম। ফ্রিডম মানে হচ্ছে ফ্রিডম, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার কার আছে? সবার থাকা দরকার। তাহলে প্রথমে সমতার অধিকার, তারপরে স্বাধীনতার অধিকার। 3 নম্বর রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। একই দিনে হড়বড় হড়বড় করে নিয়ে চলবো না, একদম আরামসে আরামসে মুখস্থ করে করে যাবো, এক একটা জিনিস ধরে ধরে ধরবে। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন মানে হচ্ছে মনে করো কারো উপরে কোনো অত্যাচার করা হচ্ছে, ঠিক আছে? কার উপরে কি অত্যাচার করা আছে আসবো যখন এটা করবো তখন। তো এক্সপ্লয়টেশন মানে এখন অত্যাচার, ধরো তাহলে অত্যাচারের বিরুদ্ধে অধিকার, যে অত্যাচার তোমার যদি হয় তাহলে তার বিরুদ্ধে তুমি আওয়াজ তুলতে পারো। ওকে, নেক্সট 5 নম্বর, 3 নম্বর হবে না এটা, 3 নম্বর। এরপরে 4 নম্বর দেখো, 4 নম্বরে কি আছে জানো? 4 নম্বরে আছে রাইট টু ফ্রিডম। এই রাইট টু ফ্রিডম অফ রিলিজন। ভারত একটা এমন দেশ যেটার মধ্যে নানান ধর্মের, নানান জাতি, নানান ধরনের লোক থাকে। তো ভারতের মধ্যে অনেক ধরনের, অনেক ধার্মিক, সব ধর্মের লোক থাকে। তার জন্য এখানে ধর্মেরও অধিকার দেওয়া হয়েছে যে তুমি যে ধর্মের সাথেই রিলেটেড তুমি সেই ধর্ম পালন করতে পারো। তাহলে প্রথমটা কি? রাইট এগেইনস্ট, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজন, মানে ধার্মিক স্বাধীনতা রয়েছে তোমাকে। তারপরে রাইট কালচার। আচ্ছা, এটাকে এরকম এরকম লিখি, একটু বেশি সুবিধা হবে। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। এডুকেশনাল
রাইট। মানে কালচার, কালচার জানি কি প্রথা, এবং এডুকেশন মানে শিক্ষা, এই দুটারও অধিকার আমাদের রয়েছে। কি প্রথা কি যখন আসবো সেটা। আর শেষ যে 6 নম্বর অধিকার সেটা হচ্ছে কনস্টিটিউশনাল রিমেডিজ। কি জিনিস কোনটা কি সব মুখস্থ করানোর দায়িত্ব আমার, হলে হলে একদম স্লো স্লো চলবো, ঠিক আছে। প্রথম রাইট, রাইট টু ইকুয়ালিটি, তারপরে রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, ফ্রিডম অফ রিলিজিয়ন, তারপরে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, শেষটাই কনস্টিটিউশনাল রিমেডিজ। কি কি জিনিস বুঝো। রাইট টু ইকুয়ালিটি মানে সবাই সমান, আইনের চোখে সবাই সমান। এটা দেওয়া আছে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 এর মধ্যে, 14 থেকে 18, আর্টিকেল 14 থেকে 18 এর মধ্যে এইটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আর্টিকেল আমরা আগের দিন 14 পড়েছি, ইকুয়ালিটি, ইকুয়াল প্রোটেকশন অফ রাইটস, ইকুয়ালিটি বিফোর ল পড়েছি। তাহলে এরপরে 14 থেকে 18 পর্যন্ত যে যে অধিকারগুলো পড়বো সেগুলো সবকিছু আমাদের দেখবে যে আইনের চোখে সবাইকে সমান দেখবে। আর্টিকেল 15তে পড়বো কোনো ভেদভাব করা হবে না, আর্টিকেল 16তে দেখা হবে যে চাকরি দিতে কোনো ভেদভাব করা হবে না, আর্টিকেল 17তে দেখবো যে আনটাচেবিলিটি, যে অস্পৃশ্যতা, ছুয়াছুতের বিরুদ্ধে অধিকার, যে ছুয়াছুত করা চলবে না। 18তে এরকম আবার টাইটেলদের বিরুদ্ধে এরকম করে নিয়ে আলাদা আলাদা করে নিয়ে আছে, ঠিক আছে। কি ছিল, আসছি 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 আসছি। তারপরে রাইট টু ফ্রিডম, কি আছে, রাইট টু ফ্রিডম মানে স্বাধীনতার অধিকার, কত থেকে 19 থেকে 22, 19 থেকে 22। তাহলে প্রথমটা কি ওটা 14, 15, 16, 17, 18, পাঁচটা। তারপরেরটাই 19, 20, 21, 22, চারটা। প্রথমে পাঁচটা, তারপরে চারটা। তাহলে রাইট অফ ফ্রিডম। এরপরে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, যদি অত্যাচার হচ্ছে, এটা আর্টিকেল 23 এবং 24 এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। আর্টিকেল 23 এবং 24। তাহলে প্রথমে পাঁচটা, তারপর চারটা, তারপরে দুটা। তারপরে ফ্রিডম অফ রিলিজিয়ন, এখানে দেওয়া আছে 25 থেকে 28 এর মধ্যে। সব মুখস্থ করানোর দায়িত্ব আমার, বাস তোমরা চলো সাথে, ঠিক আছে। 25 থেকে 28 এবং কালচারাল রাইটস দেওয়া আছে 29 এবং 30 এর মধ্যে, ঠিক আছে। কালচারাল এডুকেশনাল রাইটস, ঠিক। আর কনস্টিটিউশনাল রিমেডিজ দেওয়া আছে আর্টিকেল 32 এর মধ্যে, ঠিক। একদম আরাম চলবো। শোনো, প্রথমটাই কটা, 14 থেকে 18। দেখো ফান্ডামেন্টাল রাইট শুরু হচ্ছে কত থেকে, আর্টিকেল থেকে 12 থেকে, কিন্তু 12টার মধ্যে অধিকার দেওয়া আছে কি না, 12টার মধ্যে বলা আছে যে স্টেট কি, তারপরে স্টেট আর্টিকেল 13 এ বলা আছে স্টেট কোনো ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে কোনো নিয়ম বানাতে পারবেন না, ঠিক আছে। তারপরে 14 থেকে শুরু হচ্ছে অধিকার দিতে শুরু করেছে। এরপরে 14 থেকে 18 প্রথমে 4টা আর্টিকেল, 19 থেকে 22 3টা আর্টিকেল, তারপরে 23, 24 কটা আর্টিকেল, দুটা। তারপরে কটা, 25 থেকে 28, 25, 26, 27, 28, আবার কটা হলো, 4টা। তারপরে আবার কটা, 29, 30 দুটা, এবং 32 একটা। তোমার মনে হবে স্যার এখানে 31টা কোথায় গেল, সবকিছু লাইনে আসছিলাম তো 31টা স্যার কোথায় চলে গেছে। মনে রাখবে যে 31তম সংবিধান, 31 যে আর্টিকেলটা আছে, আর্টিকেল 31, এখানে দেওয়া ছিল রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি মানে তোমার যদি জমি আছে তাহলে তোমার জমি রাখার পুরো অধিকার আছে, সরকারও সেটা ছিনে নিতে পারবে না। এখন তোমার মনে করো রাস্তার সাইডে তোমার জমি আছে, এখন সেই রাস্তা এখন চওড়া হবে, তোমার জমি তো সরকার নেবে কি? তুমি বলবে যে না আমার বাড়ি আছে আমি জমি দিব না, আমার কি করে আমি জমি দিতে পারি, আমি রাস্তা চওড়া না হোক, গাড়ি না পার হোক, তাহলে সে উন্নয়নের উপরে সেটা এফেক্ট পড়বে, উন্নয়ন সেই মতো হবে না। তো এই জন্য আর্টিকেল 31 কে সরিয়ে দেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস কে আর্টিকেল 31 এ রাখা হয়নি। কবে সরা হয়েছে, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। অ্যামেন্ডমেন্ট মানে সংবিধান সংশোধন। কত নম্বর, 78 সংবিধান সংশোধন। কত নম্বর, 78তম সংবিধান সংশোধন, সরি 44th 44তম সংবিধান সংশোধন 1978 এ। কততম, 44তম সংবিধান সংশোধন 1978। কিরকম মনে রাখবে, দেখো 4 যোগ করলে কত হয়, 8, আর এখানে শেষটাই কত আছে, 8। তাহলে 44তম সংবিধান সংশোধন কত, আর 1978 হয়েছে। কত নম্বর আর্টিকেলকে সরানো হয়েছে, আর্টিকেল 31 কে সরানো হয়েছে। এবং এই আর্টিকেলকে কোথাও তো কোথাও জায়গা দিতে হবে, এটাকে সরিয়ে নিয়ে একদম করে নিয়ে গিয়ে 300 আর্টিকেল 300 এর মধ্যে রাখা হয়েছে। ক্লিয়ার,
তাহলে আমরা দেখবো যে মাঝে স্যার ফান্ডামেন্টাল রাইটস আমাদের আগে 7টা ছিল, কিন্তু এটাকে কমিয়ে দেওয়া হয়েছে। ঠিক, এখন কটা আছে? 6টা। একদম সোজা বলবো, কটা? 6টা। কোনটাকে সরানো হলো? আর্টিকেল 31 কে আর্টিকেল 31 কে সরিয়ে কত নম্বর সংবিধান সংশোধন? 44তম সংবিধান সংশোধন। কত নম্বর সংবিধান সংশোধন? 44তম। কত সালে? 1978-এ। এবং সেটাকে সরিয়ে নিয়ে কোথায় নিয়ে রাখা হলো? 300 এর মধ্যে রাখা হয়েছে। তাহলে রাইট টু প্রপার্টি আমাদের আর এখন মৌলিক অধিকার নয়, তা নাহলে তুমি বাধা দিতে পারো ডেভেলপমেন্টে। তো আমরা এটাকে মুখস্থ রাখার চেষ্টা করবো। রেডি? right to equality, right to freedom, right against exploitation, right to freedom of religion, right cultural educational right আর constitutional remedies। একদম মুখস্থ রাখবো। কিরকম মুখস্থ রাখবো দেখো, যদি এটা ছবি তুলো না, একটু মুছবো ওই সাইডটাতে। তাড়াতাড়ি 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 যাবো। নেক্সট দেখো, চলো দেখো, মনে করো একদম স্টোরি মতো মুখস্থ রাখবো। মনে করো একটা রেস শুরু হচ্ছে। ঠিক, একটা রেস মানে দৌড় শুরু হবে, 100 মিটারের দৌড় বাগমুন্ডি হাই স্কুলের পাশে। মনে করো 100 মিটারের দৌড়। তাহলে 100 মিটারের দৌড় যখন স্টার্ট হয় তখন এরকম ট্র্যাক বানানো থাকে, তাই না? আর একটা কোনো একটা স্টার্টিং পয়েন্ট থাকে, হ্যাঁ কি নেই? তোমাকে দিয়ে দিবে কি মাঝের থেকে দৌড়ো, এরকম বলবে কি? না, তাহলে সবাইকে সমান করে নিয়ে আগে দাঁড় করবে, হ্যাঁ কি নাই? আগে সমান করে নিয়ে দাঁড়াতে হবে। তাহলে সব থেকে আগে কোন অধিকার? সমানভাবে দাঁড়ালাম। ঠিক আছে, ক্লিয়ার? সবাইকে সমানভাবে দাঁড়ালাম। এরপরে সমানভাবে দাঁড়ানোর পর তাদেরকে প্রথমেই আটকে রাখা হয়, ধরে নিয়ে রাখা হয় কি? না, নিয়ম দ্বারা আটকে রাখা হয়। যতক্ষণ না আমি হুইসেল বাজাচ্ছি বা যতক্ষণ না ফায়ার করছি ততক্ষণ যাবে নাই। রেডি স্টেডি গো যখন বলছি না তখনও তোমরা যাবে নাই। ঠিক আছে, ঠিক যেমনি হুইসেল বাজলো করে নিয়ে তারা স্বাধীনতা পেয়ে গেল, হ্যাঁ না নাই? কোথা থেকে স্বাধীনতা? মানে এখান থেকে ছাড় পেয়ে গেল। এরপরে এরা দৌড়তে শুরু করেছে। তাহলে প্রথম কি? রাইট টু ইকুয়ালিটি, মানে প্রথমে সবাইকে ইকুয়ালি রাখা হলো, তারপর স্বাধীনতা দিয়ে দেওয়া, ছাড়ে দেওয়া হলো, আর দৌড়তে শুরু পুরা স্পিডে। যখনই দৌড়তে শুরু হয় কেউ এরকম থাকবে রাস্তার মাঝে গিয়ে নিয়ে দেখছে যে ও আমার থেকে কম্পিটিটর আমার সমান সমান দৌড়ছে, তো গিয়ে নিয়ে এরকম করে ধাক্কা দিয়ে দেবে। ঠিক আছে, বা এরকম হাতটা এরকম করে দেবে, আগাতে দিব নাই, এরকমও করে দিতে পারে। তাহলে অত্যাচার হলো কি? হলো নাই? হ্যাঁ, তাহলে অর্ধেক দূর যায়নি, কি হলো তোমার? অত্যাচার হলো, এক্সপ্লয়টেশন হলো তোমার, হ্যাঁ না নাই? প্রথমে কি ছিল? তোমাকে ইকুয়ালি দাঁড় করাই ছিল, হ্যাঁ। তারপরে কি হলো? তোমার ফ্রিডম দেওয়া হলো। তারপরে রাস্তার মধ্যে কেউ এরকম করবে, হ্যাঁ, যখন করে নেবে। আর মনে করো কেউ যদি পড়ে গেল রাস্তার মধ্যে, এরকম করতে করতে গিয়ে নি কেউ যদি এরকম করলো এবং তাকে আঘাতে দিল না, কেউ যদি পড়ে গেল, তখন মনে হবে ইস খুব খারাপ করলাম আমি। তখন ধর্ম মনে পড়ে, ভগবান না না আর কবো নাই করবো। তখন কি মনে পড়ে? ধর্ম। তাহলে মাঝ রাস্তায় আবার কি মনে পড়লো? রিলিজিয়ন, ধর্ম মনে পড়লো। তাহলে প্রথমটা কি? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। তারপরে রিলিজিয়ন। ঠিক আছে, তারপরে রিলিজিয়ন যাওয়ার পর আচ্ছা, ধর্মের মধ্যে অনেক কালচার থাকে। যেমন মনে করো যে হিন্দু ধর্মের মধ্যে যদি দেখি তাহলে বিবাহের একটা আলাদা কালচার থাকে, বা মুসলিম ধর্মের বিবাহের আলাদা কালচার থাকে। তেমনি আলাদা আলাদা ধর্মে, খ্রিস্টান ধর্মে আলাদা কালচার থাকে, সব ধর্মে আলাদা আলাদা কালচার থাকে। তাহলে প্রথমে কালচার, প্রথমে ধর্ম, আর ধর্ম থেকে বের হচ্ছে কি? কালচার। তাহলে কালচার আর এডুকেশনকে একসাথে মনে রাখবো, কালচার এন্ড এডুকেশন। ঠিক আছে, প্রত্যেক ধর্ম বলছে যে পড়ো, এডুকেশন। কোন ধর্ম বলে নাই যে পড়বে নাই, প্রথমেই বলছে ধর্ম তোমাকে পড়তে হবে, শিক্ষা লাভ করতে বলছে। সব ধর্মের বই দেওয়া আছে যে তুমি শিক্ষা লাভ করো আগে। ঠিক আছে, বলছে না যে আগে ফলো করো বা এই প্রথাটা করো, আগে শিক্ষা লাভ করো, তবেই তো তুমি সেই ধার্মিক বইটা পড়বে। কোনো ধার্মিক বইয়ে কোনো হিংসা দেওয়া নেই যে হিংসা করো বা অন্য ধর্মকে ছোট করো বা কাউকে কষ্ট দাও, কোনো ধর্মে এটা লেখা নেই। ঠিক, তাহলে আমরা জানলাম প্রথমে সবাইকে সমান রাখলাম, তারপর কি দিলাম? স্বাধীনতা দিলাম। স্বাধীনতা যখন দিলাম তখন দৌড়তে শুরু করলো, আর রাস্তায় কি করলো? মারপিট, অত্যাচার, এক্সপ্লয়টেশন। যখনই পড়ে গেল একটা লোক, তখন দেখছি বা খুব খারাপ করলাম, এত লাগে গেছে, তার মুখ তো গেল, রক্ত পড়ছে, তখন রিলিজিয়ন। তারপরে ধর্ম মনে পড়বে, ধর্ম থেকে কি আসছে? কালচার। আর যখন শেষ হয়ে যাবে রেস হয়ে যাবে, যে পড়ে গেছিল তাকে তো ওষুধপত্র দিতে হবে, তখন রিমেডিস মানে ওষুধ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে শেষটা কি দিলাম? ওষুধ। ঠিক, কাকে ওষুধ দিলাম? যাকে লাগলো। তাহলে
পাঁচটা ছটা হলো কি হলো নাই? তাহলে রাইট টু ইকুয়ালিটি 1 নম্বর, 2 নম্বর একদম চোখ বন্ধ করে, যেমন তোমার ওই রেস ট্র্যাকটা তোমার মাথার মধ্যে পড়ে। প্রথমটা রাইট টু ইকুয়ালিটি, তারপর রাইট টু ফ্রিডম, তারপরে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, তারপরে রিলিজিয়ন, তারপরে কালচার, কালচার অন এডুকেশনাল রাইট, আর শেষটাতে কনস্টিটিউশনাল রিমেডিস। কিছু ছাড়াইলো? তাহলে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শেষটাই রিলিজিয়ন, কালচারাল এন্ড এডুকেশনাল রাইট, আর তারপরে রিমেডিস। রিমেডিস মানে ওষুধ। কি ওষুধ? এইখানে দেখো রাইট টু ইকুয়ালিটি পড়লাম। রাইট টু ইকুয়ালিটি কোথা থেকে কত আর্টিকেল? 14 থেকে 18 আর্টিকেলের মধ্যে আছে। সবাই আইনের চোখে সমান। 18 পর 14 যখন পড়ে নেব, তারপরে সবার কি স্বাধীনতার একটা ব্যাপার আসবে। রাইট টু ফ্রিডম, সবাইকে স্বাধীনতা দেওয়া হবে, আর্টিকেল 19 থেকে 22 এর মধ্যে। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন মানে হচ্ছে অত্যাচারের বিরুদ্ধে অধিকার। এখানে মহিলাদের এবং বাচ্চা শিশুদের উপরে যে অত্যাচার করা হয় সেই অত্যাচারের কথা বলা হয়েছে। জোর করে নিয়ে কোনো মহিলাকে বা কোনো শিশুকে কাজ করানো হচ্ছে, বা পাইচারি দেখবে বিক্রি করে দেওয়া হয় শিশু বিক্রি হয় অনেক জায়গায়, যদিও এগুলো ইললিগাল, কিন্তু কোথাও না কোথাও হচ্ছে জিনিসগুলো। তো এইটার বিরুদ্ধে অধিকার আছে যে এরকম করা চলবে না। ঠিক আছে, যখন পড়বো তখন ডিটেলসে যাব। রাইট ফ্রিডম অফ রিলিজন মানে তুমি নিজের ধর্ম মানাও, তুমি নিজের ধার্মিক উপাসনা করো, কিন্তু তুমি নিজের ধার্মিক ইনস্টিটিউট বানাও, এগুলোও আছে এগুলোর মধ্যে। ঠিক আছে, কালচারাল এন্ড এডুকেশনাল রাইট মানে নিজের কালচার ফলো করো, তোমার ধার্মিক যে কালচার আছে সেই কালচার তুমি পড়ো, লেখো, যা করো, তোমার কোনো সমস্যা নেই। আর কনস্টিটিউশনাল রিমেডিস মানে ওষুধ। যদি তোমার কেউ অধিকার নিয়েছে, এই অধিকারগুলো নিয়েছে, তুমি ডাইরেক্ট চলো সুপ্রিম কোর্ট, ওষুধ দিবে। কে দিবে? সুপ্রিম কোর্ট ওষুধ। কত নম্বর আর্টিকেল অনুযায়ী? 32 নম্বর আর্টিকেল অনুযায়ী তোমাকে কে ওষুধ দিবে? সুপ্রিম কোর্ট। যে কে করেছে বল তোরে, এই করেছে, চল। ক্লিয়ার? তাহলে কত নম্বর আর্টিকেল অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি? 32 নম্বর আর্টিকেল। আর হাইকোর্টে যেতে পারি 226 নম্বর আর্টিকেল। যখন এটা হাইকোর্ট পড়াবো তখন 226 নম্বর আর্টিকেল এখন করার দরকার। ক্লিয়ার? তাহলে তোমার যদি অধিকার কেউ, মৌলিক অধিকার কেউ হনন করেছে, কেউ তোমার অধিকার নিয়েছে, তখন তুমি কোন কোর্টে যাবে? হাইকোর্ট না সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটাই যেতে পারো। এখন আমরা আমাদের এখান থেকে, যেমন আমরা পুরুলিয়াবাসী, আমাদের পুরুলিয়া এখানে বাঘমুন্ডি অযোধ্যা পাহাড় থেকে আমরা যদি যাই, সুপ্রিম কোর্ট দিল্লিতে আছে আর হাইকোর্ট কলকাতা। কোনটা সহজ হবে? কলকাতা। তাহলে যেটা কাছে হবে সেটা। এখন মনে করো দিল্লির যে কাছে আছে থাকে, হরিয়ানা এই সাইডে থাকে, তার যদি দিল্লি এরকম বর্ডারে থাকে, তাহলে সে দিল্লি চলে আসবে, হাইকোর্ট যাওয়াচ্ছে, সুপ্রিম কোর্ট চলে যাবে। তার যা যেখানে সুবিধা সেখানে চলে যাও, দু জায়গায় ন্যায় পাওয়া যাবে। ঠিক আছে, ক্লিয়ার? চল, লিখবে, লিখো। কিছু লিখার আছে কি? সবকিছু আছে। নেক্সট যাবো। তাহলে এরপরে কোনো সমস্যা হবে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে? না। ছবিটা মনে রাখবে, ছবি, ব্যাস বাকি সব কিছু হয়ে যাবে। তাহলে প্রথম থেকে একদম রেডি। ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর? আর্টিকেল 12 থেকে 35। প্রথম রাইট টু ইকুয়ালিটি কত থেকে কত? 14 থেকে 18, 4টা আর্টিকেল। তারপরে কি আছে? রাইট টু ফ্রিডম কত থেকে কত? 19 থেকে 22। তারপরে কি আছে? রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন কত থেকে? 23 থেকে 24, 23 এবং 24। তারপর রাইট টু রিলিজিয়াস ফ্রিডম কত থেকে? 25 থেকে 28। তারপরে কি আছে? কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস 29, 30, 31 নম্বর আর্টিকেলকে সরিয়ে দেওয়া হয়েছে। কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 44তম সংবিধান সংশোধন 1978 সালে, এবং সেটাকে কোথায় নিয়ে রাখা হয়েছিল? 30A। এটা কি ছিল? রাইট 300A। এটা কি ছিল? রাইট টু প্রপার্টির অধিকার ছিল। এবং আর্টিকেল 32-এ কি আছে? রাইট, হ্যাঁ, কনস্টিটিউশনাল রিমেডিস। কে ওষুধ দেবে? সুপ্রিম কোর্ট। এবং 226 নম্বর আর্টিকেল হিসাবে তুমি কোথায়? হাইকোর্টও যেতে পারো। ক্লিয়ার? এত দূর তো আমরা আর্টিকেল 14 করে নিয়েছিলাম সফলভাবে। এরপর আর্টিকেল 15-এ আসি। বোঝা যাবে তো? বেশি লোড হচ্ছে না তো? আর্টিকেল 15 দেখো, মাথায় একটু লোড দিতেই হবে, না নিলেও হবে না। আর্টিকেল 15 বলে প্রহিবিশন of discrimination on the ground of gender, race, religion, place of birth,
এখানে একটা আছে রিলিজনের আগে একটা কাস্ট লিখে নাও, কাস্ট একসাথে, কাস্ট অ্যান্ড রিলিজন। পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করবে, ডাইরেক্ট, যে আর্টিকেল 15 কোটার উপরে, দেখো আগে এটা বুঝি, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন কি? প্রহিবিশন মানে বন্ধ করা, নিষেধ করা, এবং ডিসক্রিমিনেশন মানে হচ্ছে ভেদাভেদ। তাহলে আইনের চোখে সবাই সমান দেখে, কারোর সাথে আমরা ভেদাভেদ করব না। কিসের বেসিসে? জেন্ডার, কোনো লিঙ্গ হিসেবে কোনো কেউ আলাদা, কে ছেলে কেউ মেয়ে, এরকম কোনো ডিসক্রিমিনেশন আমরা করব না। আলাদা বংশের থেকে যদি হতে পারে, আলাদা বর্ণের থেকে, আলাদা জাতি থেকে, আলাদা ধর্ম থেকে, বা আলাদা জায়গায় জন্ম হয়েছে, এরকম লোকের সাথে আমরা ডিসক্রিমিনেশন করবো না। পরীক্ষায় একদম জিজ্ঞেস করবে ডাইরেক্ট, আর্টিকেল 15 কোটা গ্রাউন্ডের উপরে ডিসক্রিমিনেশন বা ভেদাভেদের কথা বলা হয়েছে। কোটা? 5টা। কি কি? জেন্ডার, রেস, কাস্ট, রিলিজিয়ন আর প্লেস অফ বার্থ। একদম মুখস্থ রাখবে। কোটা জিনিস? 5টা জিনিসের উপরে কথা বলা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? দেখো জেন্ডার মানে কি, এরকম হয় যে আমরা অনেক আলাদা আলাদা লিঙ্গের লোক আলাদা আলাদা সাথে আমরা ভেদাভেদ করে দিই। ঠিক আছে, যেমন বেশি জায়গায় আমরা কি করি, মনে করো যে ছেলে এবং মেয়ের মধ্যে বিভেদ করা হচ্ছে, ঠিক, যে ছেলেকে বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে, মেয়েকে নেই, তুই বাড়িতে কাজ কর, এই করতে হবে না। তাহলে এর অধিকার আছে যে আমরা জেন্ডার হিসেবে ভেদাভেদ করব না। রেস, বর্ণ, মানে রেস জিনিসটা জাস্ট আমেরিকার জায়গা থেকে এসছে, এবং এটা বায়োলজিক্যাল। রেস এবং কাস্টের একই জিনিস, বংশ। এটা বংশ, এটা জাতি। ঠিক আছে, যে এই বংশর তোকে চাকরি দেওয়া হবে না, তুই এই জাতির তোকে চাকরি দেওয়া হবে না, বা তোকে এই জিনিস করা হবে না। এটা চাকরির আর্টিকেল 15 আসলে ডিসক্রিমিনেশন বলা হচ্ছে, এডুকেশনের ব্যাপারে। কোথায়? এডুকেশনের উপরে আসবে, ওইটার পরে। তাহলে কোনো ডিসক্রিমিনেশন করবো না, কোনো ভেদাভেদ করবো না। রিলিজিয়ন, তোর ধর্ম এইটা, তোকে চাকরি দেওয়া হবে না। তোর ধর্ম এইটা, এই কাজটা করতে দেওয়া না, এখানে পড়তে দেওয়া হবে না। ধর্ম হিসাবে আমরা কাউকে কোনো ডিসক্রিমিনেশন করবো না, ভেদাভেদ করবো না। প্লেস অফ বার্থ, কোথায় জন্ম হয়েছে, তার কারো যদি জন্ম হয়েছে কোনো অন্য জায়গায়, তাকে ভেদাভেদ করবো না। মনে করো আমরা বাঙালি, এবং আমরা যদি অন্য জায়গায় চলে যাই, মহারাষ্ট্রে চলে যাই, বা কেরালায় চলে যাই, বা অন্য জায়গায় চলে যাই, আমাদের সাথে ভেদাভেদ করবে, বাঙালি ভালো কাজ করে না, এরকম বলে তাহলে ডিসক্রিমিনেশন হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদিও আমাদের সাথে এরকম হয় না, বাঙালিকে খুব শান্তপ্রিয় লোক ভাবে সবাই, তো কি হয় না, বাঙালির সাথে কোনো ভেদাভেদ হবে না। অনেক গরম দিচ্ছে, ঠিক, চলো। যেই হোক না কেন, যেখানেই তোমার জন্ম হোক না কেন, যেখানেই তুমি থাকছো কেন, ভারতের টেরিটরির ভিতরে যদি তুমি আছো, তাহলে তোমার সাথে ভেদাভেদ করা যাবে না। তাহলে কি বলছে আর্টিকেল 15? ভেদাভেদ করা চলবে না। কিসের বেসিসে? 5টা জিনিসের উপরে, জেন্ডার, রেস, কাস্ট, রিলিজন আর প্লেস অফ বার্থের উপরে। এরপরে দেখো, লক্ষ্মীকান্ত যদি পড়বে আর্টিকেল 15 করে নিয়ে ছেড়ে দিয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদেরকে পড়তে হবে জিনিসটা। আমরা WP এটাই জিজ্ঞেস করবে যে আর্টিকেল 15 কি বলে না ভেদাভেদ সম্পর্কে, আর্টিকেল 14 কি বলে না এই সম্পর্কে, আর্টিকেল 13 কি বলে এই সম্পর্কে, আর্টিকেল 12 কি বলে, বাস ওইটুকু জিজ্ঞেস করবে। ভিতরের যে জিনিসগুলো সেগুলো জিজ্ঞেস করবে। তুমি যদি কমিশন লেভেলের পরীক্ষা দিতে যাচ্ছ, WBCS দিচ্ছ, যদি পড়ছো তো একবার ভালো করে পড়ো, বা জীবনে আর কবো পড়ার দরকার পড়ে নেই, যেমন একদম ভালো করে নিয়ে। ঠিক আছে, এরপর দেখো এই আর্টিকেল 15টাকেরই আলাদা আলাদা ভাগে ভাগ করেছে। দেখ আর্টিকেল 15 প্রথমে 1 নম্বর বলেছে যে স্টেট, রাজ্য কোনো ডিসক্রিমিনেশন করবে না। রাজ্য কি করবে না? কোনো ডিসক্রিমিনেশন করবে না। কে? রাজ্য। রাজ্য মানে কি? রাজ্য ডেফিনেশন আমরা পড়েছি আর্টিকেল 12-এ। তাহলে এখন বোঝার দরকার আছে না? আগে বুঝে গেছি। তাহলে রাজ্য ডিসক্রিমিনেশন করবে না। এই জিনিসগুলো একদম ছোট ছোট জিনিস আছে। আর্টিকেল 15(2) কি বলেছে জানো? যে স্টেট প্লাস স্টেট তো প্লাস এনি হিউম্যান বিং ডিসক্রিমিনেশন করবে না ইন পাবলিক প্লেস, স্পেশালি ইন পাবলিক প্লেস। মানে প্রথমটাই ছিল রাজ্য করবে না, তারপরে একটা স্ট্রিক্টলি বলা আছে রাজ্য তো রাজ্য কোনো মানুষও করবে না। তুমি কোনো হোটেলে গেছো, তোমাকে জাতি জিজ্ঞেস করছে যে কোন জাতির, তাহলে তোমাকে ঢুকতে দেওয়া হবে, বা কোন ধর্মের, তখন তোমাকে ঢুকতে দেওয়া হবে। তোমার রং কালো সাদা, তোমাকে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, তাহলে এরকম করে ডিসক্রিমিনেশন করা যাবে না। ঠিক আছে, বিহারি চলো বাইরে চলো, তোমাকে ঢুকতে দেওয়া হবে, এরকম না। ঝাড়খন্ডী, এই মারাঠি, এই গুজরাটি, এই কন্নড়, চলবে না তোমার।
ডিসক্রিমিনেশন করা আপনি কোথায়? পাবলিক প্লেসে, কোনো রেস্টুরেন্ট হয়ে যেতে পারে, কোনো মন্দির হয়ে যেতে পারে, কোনো স্কুল হয়ে যেতে পারে, কোনো যে কোনো জায়গায় লোক যেখানে জমায়েত হয় সবাই মিক্স হয় সেই জায়গায়। কে? স্টেট তো করবে কেই নাই, তার পাশাপাশি কে করবে নাই? কোনো মানুষও করবে নাই, কোনো মানুষও তোমার প্রতি সেখানে করতে পারে না। কোনো সেখানে কোনো লোক আছে, তুমি কোনো মসজিদে গেছো, মৌলভী সাহেব বলে দেবে গরিব চলো বাইরে চলো, বলেছে অন্য জাতির বটে, অন্য ইসের বটে, বলবে চলা, করতে পারে না। ডিসক্রিমিনেশন করা যাবে না। তুমি এই বংশের মসজিদ আমাদের এইখানে নামাজ পড়াবে না, ডিসক্রিমিনেশন করা যাবে না। তাহলে আর্টিকেল 15 কি বলছে? ডিসক্রিমিনেশন করা যাবে না, ভেদাভেদ করা যাবে না। কটা জিনিসের উপরে? 5টা জিনিস। জেন্ডার, রেস, বলে চলো, যারা পড়ছো জোরে জোরে বলো, যদি পাড়া প্রতিবেশী শুনছো তো শুনতে দাও, জোরে জোরে বলো। জেন্ডার, রেস, কাস্ট, রিলিজন আর প্লেস অফ বার্থ। আর্টিকেল 15(1) কি বলছে? স্টেট ডিসক্রিমিনেশন করবে না। আর্টিকেল 15(2) কি বলছে? স্টেট তো করবে কি না, কোনো মানুষও করবে না, হিউম্যান বিইংও করবে না। ক্লিয়ার? এরপরে আর্টিকেল 15(3) এত দূর ক্যাপচার করো, মুছে নিয়ে এটা উপরে লিখবো আমি। হ্যাঁ, আর্টিকেল 15(3) থেকে একটু বুঝার আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট। ক্লিয়ার? দেখো, বুঝতে পারছো তো? এটা তো মুছে দিলাম। আচ্ছা ঠিক আছে। আর্টিকেল 15 কত? 3। আর্টিকেল 15(3) বলা হয়েছে যদি স্টেট চায়, এখন নম্বর হয়ে গেছে, যদি স্টেট চায় তাহলে স্পেশাল প্রভিশন বানাতে পারে। স্পেশাল প্রভিশন মানে নিয়ম, স্পেশাল নিয়ম কে বানাতে পারে? স্টেট বানাতে পারে। কাদেরকে নিয়ে? দুজনকে নিয়ে, দুজনের সম্পর্কে। যদি ওটা উমেন হয়, মহিলা হয়, বা যদি ওটা চিলড্রেন হয় বা চাইল্ড হয়, কোনো বাচ্চার, শিশুর জন্য কোনো স্পেশাল নিয়ম বানাতে পারে। যেমন বাসে গেলে দেখবে স্পেশাল মহিলার সিট রিজার্ভ থাকে। হ্যাঁ, তুমি বলবে না সমানতা ওঠে, কোনো ভেদাভেদ করবে না, লিঙ্গ হিসাবে কোনো ভেদাভেদ করা যাবে না। আর্টিকেল 15 বলেছে, তুমি পড়ে গেছো আর্টিকেল 15, আর ওখানে গিয়ে ঝগড়া করছো। তোমাকে যদি কেউ বেশি পড়ালেখা থাকে বলে দেবে যে স্টেট ক্যান ডিসক্রিমিনেট অন দ্য বেসিস অফ আর্টিকেল 15 সাবক্লজ 3। বুঝলে? এমন ইংলিশ বলে দেবো, বুঝতেই পারবে নাই। তাহলে কত নম্বর? এখানে কি বলা আছে? যে মহিলা, স্টেট যদি চায় মহিলা এবং চাইল্ডকে স্পেশাল ফেসিলিটি দিতে পারে। স্পেশাল প্রভিশন মানে স্পেশাল ফেসিলিটি দিতে পারে। এরকম ফেসিলিটি পাওয়া যায়, দেখবে বাচ্চাদের করে নিয়ে আলাদা আলাদা সুবিধা দেওয়া হয়, বাচ্চাদেরকে আলাদা আলাদা ফেসিলিটি, আলাদা আলাদা টাকা পাওয়া যায়। তুমি বলবে যে আমি কেন পাচ্ছি না এই টাকা? তুমি পাবে, তুমি বাচ্চা ওটা না। ঠিক আছে, তাহলে বাচ্চাদের জন্য ফেসিলিটি দেওয়া, মহিলাদের যদি জন্য দেখি মহিলা, তাহলে মহিলারা এরকম ফেসিলিটি পেয়েছে অলরেডি। যদি আমরা অ্যাক্ট দেখি, ম্যাটারনিটি বেনিফিট, এটা অ্যাক্ট আছে 1961, ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট। মানে যদি মহিলারা যখন প্রেগনেন্ট থাকে, তখন যখন তাদের গর্ভে বাচ্চা থাকে, তখন তারা একটা সুবিধা পায়, ছুটি। আমাদের টিচিং ফ্যাকাল্টির মধ্যেও বা টিচিং প্রফেশনের মধ্যেও এরকম আছে যে 6 মাস বা এরকম ছুটি নিতে পারে তারা। ছেলেও বলবে 6 মাস কেন ছুটি দিচ্ছ, আমরাও ছুটি লাগবে, হবে না? হবে, ইউ হ্যাভ টু বি প্রেগনেন্ট, তোমাকেও প্রেগনেন্ট হতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এমন বেনিফিট দেওয়া হয় কত নম্বর অ্যাক্ট অনুযায়ী? 1961 ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট। তাছাড়াও এরকম ডোমেস্টিক ভায়োলেন্স নামে একটাও অ্যাক্ট আছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। ঠিক আছে, এটা অনুযায়ী এদেরকে সুবিধা দেওয়া হয়, ডোমেস্টিক ভায়োলেন্স যেমন না হয়। ডোমেস্টিক ভায়োলেন্স মানে হচ্ছে ঘরে যখন মহিলারা কাজ করে, তখন তাদের উপরে দেখবে বাড়িতে কারো বধূ গেছে এবং গিয়ে নিয়ে তার উপরে অত্যাচার হচ্ছে বাড়িতে, তখন সেটাও একটা অপরাধ। ক্লিয়ার? ঠিক আছে, মনে থাকবে। কার ফল আসছে? ক্লিয়ার? মনে থাকবে। নেক্সট যাবো, চলো। কি করলাম? হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। আচ্ছা, এখানে 2005, এটা 2005 এর নিয়মটা এসেছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। ঠিক, 2005 যে মহিলাদের উপরে অত্যাচার করা চলবে না, গৃহবধূ মহিলাদের উপর তো আরো চলবে না।
ঠিক আছে, যদি বাড়িতে কোনো অত্যাচার হচ্ছে তারা ডাইরেক্ট গিয়ে পুলিশে রিপোর্ট করতে পারে। ঠিক আছে, তাহলে স্পেশাল এরকম তুমি ছেলের উপরে কেন নিয়ম নাই তুমি যদি বলতে চাও, তাহলে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 15 সাব ক্লজ 3 বলে যে না, সরকার যদি স্টেট যদি চায় তাহলে সেটা মহিলা এবং শিশুদের জন্য আলাদা করে নিয়ম বের করতে পারে। ক্লিয়ার? কোনো সমস্যা নাই? চলো ক্যাপচার করো। ফোর্স হ্যাঁ হতে পারে, এক্সেপশন আছে, অবশ্যই আছে, সেটার বিরুদ্ধে কাজ চলছে, সুপ্রিম কোর্টেও এটা অ্যাকসেপ্ট করা হয়েছে যে হ্যাঁ অনেক ফলস কেসও দেওয়া যেতে পারে। অবশ্যই 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 ভাইরাল হবে। এবং যদি আমরা দেখি যে এই সুবিধাটা যে মহিলাদের উপরে ভায়োলেন্সের যে সুবিধাটা, সেই সুবিধাটা নেগেটিভ রূপ থেকে পজিটিভ রূপ বেশি আছে, তাহলে যে দিকটা বেশি থাকে না সেটাকে বেশি মানা হয়। যদিও নেগেটিভ দিক আছে কিন্তু পজিটিভ দিকটা বেশি আছে, তার জন্য এটাকে রাখা হয়েছে। অবশ্যই সেরকম আছে এবং সেটা আছে, কেস চলবে, তারপরে প্রুফ হলে তুমি যদি সত্যিকারে ওরকম কাজ করেছে তবেই শাস্তি পাবে, এরকম নয়। ঠিক আছে, এটা তো কেস করার জন্য, এমন নয় যে শাস্তি পেয়ে গেলেন, এটা কেস হবে, এরপর তারপর প্রুফ হলে সেটা পাওয়া যায়। ক্লিয়ার? বুঝে দিই। নেক্সট, তাহলে আর্টিকেল 15 এ কি বলা হয়েছে? কত নম্বর কটা জিনিসের উপরে ডিসক্রিমিনেশন বা 5টা জিনিসের উপরে ডিসক্রিমিনেশন কথা বলা হয়েছে। 5টা জিনিস কি কি? জেন্ডার, রেস, কাস্ট, রিলিজন, প্লেস অফ বার্থ। তো আর্টিকেল 5 এ কি বলেছে? স্টেট ডিসক্রিমিনেশন করবে না। আর্টিকেল 5 এ বললাম কি 15(1) বললাম, 15(1) বলেছে যে আর স্টেট কোনো ডিসক্রিমিনেশন করবে না। 15(2) কি বলেছে? স্টেট এজ ওয়েল এজ কোনো হিউম্যান বিং ডিসক্রিমিনেশন করবে না। কোথায়? পাবলিক প্লেসের মধ্যে স্পেশালি। ঠিক আছে, তারপর আর্টিকেল 15(3) কি বলা হয়েছে? যে স্টেট যদি চায় তাহলে স্পেশাল প্রভিশন বানাতে পারে, স্পেশাল নিয়ম বানাতে পারে, কাদের জন্য? মহিলাদের জন্য এবং শিশুদের জন্য। মহিলাদের জন্য অলরেডি দুটো নিয়ম আছে যেটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে পারো, না মনে রাখলেও চলবে, যেটা ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 1961 এবং তারপরে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 যেটা আনা হয়েছে। ক্লিয়ার? নেক্সট, এরপরে আর্টিকেল 15(4) জানো, দেখো ক্লাসটা লম্বা হচ্ছে, একটু ধৈর্য ধরতে হবে, কিছু করার নেই। মানে ধৈর্য না ধরলে তুমি জিনিসগুলো শেষ করবে কিভাবে? তুমি পরীক্ষা কিভাবে? কালকে তুমি গিয়ে অফিসার হবে, চিফ মিনিস্টার বা বড় বড় অফিসার তোমাকে দাঁড় করিয়ে নিয়ে রাখে দিবে, তুমি 6 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তখন কিভাবে পেশেন্স রাখবে? ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে বসে নিয়ম জিনিসগুলো কমপ্লিট করতে হবে, তাই না? তুমি যদি বড় অফিসার, তুমি যদি ছোট মোটো চাকরিও পাও, WBP তোমাকে 24 ঘন্টায় ডিউটি লাগিয়ে দিতে পারে, যে তুমি বলবে আমি ঘুম হচ্ছে না, আমি চাকরি কিভাবে করবো, আমি পারবো না, চলবে নাই। ডিউটি মানে ডিউটি, ঠিক আছে, 24/7 ডিউটি ওঠে। ক্লিয়ার? পেশেন্স ধরো, ধৈর্য ধরো, আর ধৈর্য ধরে নিয়ে করো। আর্টিকেল 15(4) কি বলছে? এটা আগে ছিল না, আর্টিকেল 15(4), আর্টিকেল 15(1, 2, 3 এত দূরে পড়তে হবে, 15(4) চলে এসেছে। মাথা খারাপ হয়েছে আমাদের, চলে আসছে, ঠিক আছে, কিন্তু ভালো জিনিস এসেছে যেটা হয়েছে। আর্টিকেল 15(4) কখন এসছে? 1951 এ এসছে। ঠিক, আর্টিকেল 15(4) 1951, এটা ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, প্রথম সংবিধান সংশোধন হয় এবং প্রথম সংবিধান সংশোধন 1951-তে আসে। এবার কি দরকার পড়লো যে এই সংবিধানটা সংশোধন করা যাবে? কোনো তো দরকার পড়েছিল। এটা সুন্দর মহিলা ছিল, কি নাম? চম্পাকম দোরাই রাজন, চম্পাকম দোরাই রাজন। ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, ছোট ছোট জিনিসগুলো মনে রাখবে। হ্যাঁ, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যদি ওটা নিয়ম হয়ে যায় তাহলে অ্যাক্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট লিখেছি। ঠিক আছে, ক্লিয়ার? CA মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্টও বলতে পারি এটাকে। ক্লিয়ার? কি হলো? চার্জ নেই? চলো, চম্পাকম দোরাই রাজন নামে, কোন সমস্যা? চম্পাকম দোরাই রাজন নামে একজন মহিলা ছিল, চম্পাকম দোরাই রাজন। কি নাম? এদিকে ধ্যান দাও, চম্পাকম দোরাই রাজন। কি দরকার পড়লো? যে আর্টিকেল 15-তে সাবক্লোজ 4 অ্যাড করার দরকার পড়লো। চম্পাকম দোরাই রাজন একজন মহিলা ছিল, ইনি একজন ব্রাহ্মণ মহিলা। কি নাম? ব্রাহ্মণ। কোথাকার? মাদ্রাসের মহিলা, মাদ্রাস। তো এই কেসটা যেটা হয়েছিল সেটা চম্পাকম দোরাই রাজন ভার্সেস মাদ্রাস স্টেট। মাদ্রাস মানে কোথায় আছে? চেন্নাই। এখন কোথায় সবাই কাজ করতে যায়? চেন্নাই। হ্যাঁ, এখন তো কাজ করার জন্য হয়তো দুবাই, কাতার যাচ্ছে, কিংবা যাচ্ছে মাদ্রাস। দেশের মধ্যে থাকলে মাদ্রাস, বিদেশে গেলে দুবাই, কাতার। ঠিক, তাহলে চম্পাকম দোরাই রাজন একজন মহিলা ছিল, কোথাকার? মাদ্রাসের মহিলা। কেমন মহিলা? ব্রাহ্মণ মহিলা। ইনি মেডিকেল ক্ষেত্রে তিনি পড়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন কলেজের মধ্যে, এবং কলেজে বলা হলো যে না,
সিট ফুল হয়ে গেছে, সিট ফুল হয়ে গেছে। আপনার আপনার যে কোটা রাখা হয়েছিল, আপনার যে জন্য যে সিট রাখা হয়েছিল সে সিট নাই। এরপরে আমাদের আলাদা আলাদা গ্রুপের এসটি এসসি এবং এইগুলোর জন্য আমাদের সিট রাখা হয়েছে, ঠিক আছে, আপনার জন্য আর সিট নেই। চম্পাকম দোরাইরঞ্জন বলছে কি করে সিট নেই, আমার সিট থাকা দরকার, আমি পড়বো, আমি এখানে চলো হাইকোর্ট, মাদ্রাস হাইকোর্ট চলে গেল। মাদ্রাস হাইকোর্টে গিয়ে বলছে দেখুন আমার উপরে কোনো অত্যাচার হচ্ছে, কিরকম করবো আমি, আমার এডুকেশনাল রাইট আছে, আর্টিকেল 15 আছে আমার কাছে, আর্টিকেল 15 কি বলে, আর্টিকেল 15 কি বলে, আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর, সরি স্টেট কারোর সাথে ডিসক্রিমিনেশন করবে না, কারোর সাথে ভেদাভেদ করবে না। তাহলে কিরকম আমার সাথে ভেদাভেদ করা হচ্ছে, আমি ব্রাহ্মণ বলিনি আমি সিট পাচ্ছি নাই, জেনারেলদের আলাদা সিট থাকে, কোটা হিসাবে রিজার্ভেশন হয়ে গেছে না, রিজার্ভেশনটা ততটা ছিল না, কিন্তু এখানে আলাদা করে নিয়ে মাদ্রাস স্টেটে রিজার্ভেশন দেওয়া হয়। তো বলছে যে আমি আর্টিকেল 15 আছে, আইনের চোখে সবাই সমান, তবুও আমি কেন পাচ্ছি নাই, আমি আমার অধিকার আছে আর্টিকেল 15 দ্বারা, আমি কোনো ডিসক্রিমিনেশন কোনো ভেদাভেদ করবো না, ধ্যান দিবে এদিকে। তো হাইকোর্ট বললো যে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো আপনি এক কাজ করুন যে ঠিক ইয়াকে এডমিশন দিতে হবে আপনাকে, চলবে না আপনার। চম্পাকম হাইকোর্টে কেস জিতে গেল। চম্পাকম যখনই জিতে গেল বলছে এরপর তো এডমিশন হবে। মাদ্রাস গভর্নমেন্ট কি করলো, চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট বললো যে কি ব্যাপার এটা, আপনারা এরকম রেখেছেন যে ব্যাপার জিনিসগুলো আপনারা কোনো জিনিস এডমিশন দিচ্ছেন না আপনাদেরকে। তো ওনারা বলছে যে স্যার আমাদের এখানে একটা অ্যাক্ট আছে যেটাকে বলা হয়, এটার নাম হচ্ছে কমিউনাল অর্ডার অ্যাক্ট। কত, এটা 1927 লাগু হয়েছিল, ঠিক আছে, ব্রিটিশ যখন ছিল এখানে। কমিউনাল অর্ডার অফ অ্যাক্ট অফ মাদ্রাস, কার ছিল, মাদ্রাসের, ঠিক, মাদ্রাস রাজ্যের এটা অ্যাক্ট। এটার দ্বারা কি হয়েছে, মোটামুটি 14টা রকম সিট রাখা হয়, যেটার মধ্যে আলাদা আলাদা জনকে আলাদা আলাদা রিজার্ভেশন দেওয়া হয়, যে জাতি হিসাবে, ঠিক আছে, সেই হিসাবে রিজার্ভেশন দেওয়া হয়। তো হাইকোর্ট যখন পৌঁছলো কেসটা, তখন হাইকোর্ট বলছে এটা তো স্বাধীনতার আগে কেস, স্ক্যানার ডালো, স্ক্যানার ঢোকাও, দেখি আমি ঠিক আছে না নাই একটা। তখন কোথাও তো লেখা নাই যে কোনো জাতি বিশেষে কোনো তাকে রিজার্ভেশন দিতে হবে বা জাতি হিসেবে কোনো রকম সিট রাখতে হবে, কোথাও লেখা আছে কনস্টিটিউশনে, কোথাও নাই যে জাতিকে আলাদা জাতিকে সংরক্ষণ করে নিয়ে রাখতে হবে, এরকম কোনো জাতি দেওয়া নেই। তখন বললো যে না এরকম চলবে না, এটাকে হাঁটাও। তাহলে কমিউনাল অর্ডারকে সরানো হলো, ঠিক আছে, কমিউনাল অর্ডারকে সরানো হলো। কিন্তু এরপরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের কাছে মাদ্রাস গভর্নমেন্ট বললো যে আচ্ছা মহারাজ, আচ্ছা স্যার, মাই লর্ড, আর্টিকেল 46-এ বলা আছে যে যে আমাদের পিছিয়ে পড়া বর্গ তাদের উপরে আমাদেরকে তাদের উত্থানের জন্য কাজ করতে হবে। আর্টিকেল 46 এখনো পড়িনি, এটা ডিপিএসসির পার্ট, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। যখন আমরা ফান্ডামেন্টাল রাইটস করেছিলাম, ভিপি মেনন তেজ বাহাদুর সাফরু সমিতি করেছিলাম, যখন ফান্ডামেন্টাল রাইটসকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, কিছুগুলো ফান্ডামেন্টাল রাইটস হলো এবং কিছুগুলো পড়ে নিয়ে থাকলো, যেটা পরবর্তীকালে স্টেট চাইলে সেটাকে লাগু করাতে পারে। তো এখানে আর্টিকেল 46-এর এরা মাদ্রাস গভর্নমেন্ট বললো যে আমাদের আর্টিকেল 46 আছে, আমরা উত্থানের জন্য ভাবছি, অন্যান্য যে জাতি আছে ছোট ছোট জাতি বা অন্যান্য যে পিছিয়ে পড়া বর্গ আছে তাদের তো উত্থানের কথা বলা হয়েছে। তো বলছে হ্যাঁ ঠিক বলছে, উত্থানের কথা বলা হয়েছে, কিন্তু এখানে কোথাও লেখা নেই যে এটা কোনো নির্দিষ্ট জাতিকে দেওয়া, ঠিক আছে, কোন নির্দিষ্ট জাতিকে দেওয়া হবে বলে কোথাও লেখা নেই। তখন বললো কে জিতে গেল, চম্পাকম দোরাইরঞ্জন সুপ্রিম কোর্টও জিতে গেল। তখন সরকারের মনে হলো যে তাহলে একটা বড় কোনো ভুল হচ্ছে নাকি। তাহলে তখন সরকার নিয়ে এলো 1951 সালে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যে না রিজার্ভেশন দেওয়া হবে। কাদের, স্পেশাল, এখানে বলা আছে স্পেশাল প্রভিশন for educational backward class, special provision for backward class। কোন ধরনের ব্যাকওয়ার্ড, দু ধরনের ব্যাকওয়ার্ডের কথা বলা হয়েছে। কাদের সাথে না, ওটা আলাদা ব্যাপার। এডুকেশনাল ব্যাকওয়ার্ড, দু ধরনের ব্যাকওয়ার্ডের কথা বলা হয়েছে, যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড,
বা এডুকেশনালি ব্যাকওয়ার্ড। ঠিক আছে, বলা হয়েছে যে ঠিক আছে আপনি আপনি আপনার সুপ্রিম কোর্ট আপনার সংবিধান আপনি যে বললেন সেটা শুনলাম, এরপরে আমরা সংবিধান সংশোধন করলাম। সংবিধান সংশোধনে এরা কোথাও জাতি লিখলোই না, এরা কি বললো যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে, ব্যাকওয়ার্ড মানে পিছিয়ে পড়া জাতি। ঠিক আছে, পিছিয়ে পড়া বর্গ, এরকম পিছিয়ে পড়া বর্গের উপরে কেমন পিছিয়ে পড়া, সোশ্যালি মানে সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া। আমাদের যদি এই অঞ্চলে দেখি, আমাদের পুরুলিয়া অঞ্চলে, আমাদের অযোধ্যা পাহাড় অঞ্চলে, তাহলে আমাদের যে বাঘমুন্ডি গ্রামটা সেটা একটু শহরের মধ্যে, বা পুরুলিয়া একটু শহরের মধ্যে, কিন্তু আমাদের থেকে পিছিয়ে কারা রয়েছে, যারা একটু পাহাড়ে বসবাস করছে, আদিবাসী জনজাতি, হ্যাঁ তারা পিছিয়ে রয়েছে। কি হিসাবে, সামাজিক দিক দিয়ে দেখবে আমাদের পড়া চলা হাঁটা কথা বলার স্টাইল আলাদা, ওনাদের আলাদা। আর এডুকেশনালিও পিছিয়ে আছে, তাই না? এডুকেশনাল বা শিক্ষার দিক দিয়ে আমরা হয়তো ফটাফট ইংলিশ বলে নিচ্ছি, আমরা ফটাফট কথা বলে নিচ্ছি একসাথে, কিন্তু ওনারা হয়তো আসে নিয়ে বসতেও বই পাচ্ছে ক্লাসে, যে আমরা পারি নাই পড়ালেখায়। এমন নাই যে তাদের কাছে পড়ালেখার খুব কম জন আছে, পড়ালেখা খুব ভালো পড়ালেখা আছে, কিন্তু এখনো অনেকটা পিছিয়ে আছে, তাদের উত্থানের প্রয়োজন রয়েছে। তাহলে কি বলা হয়েছে, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1951 যে ঠিক আছে দেওয়া হবে, কি দেওয়া হবে, রিজার্ভেশন স্পেশাল প্রভিশন, কোন নিয়ম বানাতে পারে কে, স্টেট চাইলে। কিসের জন্য, সোশ্যালি আর এডুকেশনালি যারা ব্যাকওয়ার্ড আছে, তারা যারা সোশ্যালি বা সামাজিক দিক দিয়ে পিছিয়ে আছে বা এডুকেশনের দিক দিয়ে পিছিয়ে আছে, তাদের জন্য। স্পেশাল জাতি উল্লেখ করেছে না, বর্ণ ধর্ম জাতি কোন উল্লেখ করেছে না, কি বলেছে, যারা সামাজিক দিক দিয়ে পিছিয়ে আছে আবার এডুকেশন দিক। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আমাদের রিজার্ভেশনের কথা বলা হয়, তাহলে রিজার্ভেশন কোন বেসিসে, কোন জিনিসের উপরে রিজার্ভেশন কথা বলা হয়, কোন জিনিসের উপরে রিজার্ভেশন, পিছিয়ে পড়া সোশ্যালি বা এডুকেশনালি এমন যে লোক আছে তাদেরকে রিজার্ভেশন কথা বলা হয়েছে, কোনো জাতির কথা বলা হয়েছে না। যারা সামাজিক দিক দিয়ে এবং শিক্ষাগত দিক দিয়ে নিয়ে তারা পিছিয়ে আছে, তাদের জন্য রিজার্ভেশন কথা বলা হয়েছে। আর পরবর্তীকালে একটা জিনিস আসবে, যারা পয়সা বা টাকা পয়সার দিক দিয়ে পিছিয়ে আছে তাদেরকেও পরবর্তীকালে সেখানে রিজার্ভেশন দেওয়া হবে। এখন আপাতত দুটা মনে রাখবো, আর্টিকেল 15 সাবক্লজ 4 আগে ছিল না। কত নম্বর সংবিধান সংশোধন আনা হয়েছে, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কত 1951 এ। ঠিক আছে, 1951 এ কার সরকার ছিল, জওহরলাল নেহরু সরকার ছিল, এবং তিনি আনেছেন এটা। ঠিক, এখানে কি পড়লাম, চম্পাকম দোরাইরাজনের কেস পড়লাম, কার সাথে পড়লাম, স্টেট অফ মাদ্রাসের সাথে কেস পড়লাম। স্টেট অফ মাদ্রাস সাথে কেস হয়ে নিয়ে কি ছিল এদের মধ্যে, তারা স্টেট অফ মাদ্রাস কি জন্য ওখানে দিচ্ছিল ইসের রিজার্ভেশন, কমিউনাল অর্ডার নামে তাদের একটা নিয়ম চলছিল, তাদের একটা লাগু প্রথা চলছিল, একটা অধিকার ছিল, একটা কানুনি ল ছিল, একটা নিয়ম বানানো ছিল। কত ছিল এটা, 1927 কনস্টিটিউশনের আগের অংশ, কনস্টিটিউশন তৈরি হওয়ার আগে জুডিশিয়াল রিভিউ হয়েছিল, সুপ্রিম কোর্টের কাছে এলো, সুপ্রিম কোর্ট দেখলো যে না, এই নিয়মটার মধ্যে জাতি উল্লেখ আছে, কিন্তু কোনো বলা হয়েছে কত জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সংবিধানে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, কোনো ভেদাভেদ করা যাবে না, তার জন্য এটাকে বাতিল করে দেওয়া হলো। পরবর্তীকালে ডিসক্রিমিনেশন ফ্রি একটা নিয়ম বানানো হলো, যেটার মধ্যে কি আছে, রিজার্ভেশন দেওয়া হচ্ছে, স্পেশাল নিয়ম বানাতে পারে সরকার, কিন্তু কোন দুটা গ্রাউন্ডে, সোশ্যালি আর এডুকেশনালি যারা ব্যাকওয়ার্ড আছে তাদের জন্য। ক্লিয়ার হয়েছে? নেক্সট লিখো জলদি, হয়ে গেল, কত মিনিট হলো, হ্যাঁ 42 না, ক্লাস চলতে দাও, যাও দেখা যাও, যার দেখা আছে দেখবে, যার দেখার নেই দেখবে ক্লাসগুলো, এইদিকে ধ্যান দাও, মুছে দি। চলো, আজ পড়ায় মরাই দেবো তোমাদেরকে, হয়তো পড়বে কিংবা মরবে, পড়ো কিংবা মরো, পড়েঙ্গে या मरेंगे। নেক্সট, এরপরে দেখো আর্টিকেল 4, এটা পড়লাম। আর্টিকেল 15 সাবক্লজ 5 আছে, একদম ছোট ছোট জিনিস। আর্টিকেল 15 সাবক্লজ 5, দেখো জওহরলাল নেহরু একটা কাজ করে গেছিল, এরপরে মনমোহন সিং এর সরকার এলো 2004 এসছে, 2005 ইনি কি করলেন, 93 সংবিধান সংশোধন, 23rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আর তিনি বললেন যে ঠিক আছে এগুলাই তো দেওয়া হোক, কিন্তু যে বড় বড় ইনস্টিটিউট আছে এডুকেশনের জিনিসগুলো, যেমন এইমস, আইআইটি, আইআইএম, এইসব জিনিসগুলো বড় বড় ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি বড় বড় ধরনের, সেখানে কোনো রিজার্ভেশন ছিল না। কিন্তু মনমোহন সরকার এসেছে এবং মনমোহন সিং এর সরকারের এসে নিয়ে কত নম্বর সংবিধান সংশোধন, 93 সংবিধান সংশোধন, এদিকে তাকাও, কত সালে, 2005 সালে, এবং বললো যে এই জায়গাগুলো রিজার্ভেশন দেওয়া হবে, কি হবে, স্পেশাল প্রভিশন, রিজার্ভেশন দেওয়া হবে। ক্লিয়ার লিখো, জলদি লিখো, জলদি।
হয়েছে? নেক্সট যাবো এরপরে আর্টিকেল 15 সাব ক্লজ 6, এরপরে নরেন্দ্র মোদী সরকার এসেছে, ঠিক আছে। নরেন্দ্র মোদী সরকার 2015 সালে 103তম সংবিধান সংশোধন করেছে এবং সেইখানে দিয়েছে ইডব্লিউএস ক্যাটাগরিকে রিজার্ভেশন, ঠিক আছে। কোন ক্যাটাগরি? ইডব্লিউএস ক্যাটাগরি। কত পার্সেন্টের রিজার্ভেশন? 10%-এর রিজার্ভেশন। এরপর ইডব্লিউএস কি জিনিস বটে? ইকোনমিক্যালি উইকার সেকশন, মানে যাদের পয়সা, ইকোনমিক্যালি পয়সা, উইকার মানে কমজোর, যাদের পয়সার দিক দিয়ে কমজোর আছে এরকম লোককে কত পার্সেন্ট? 10% রিজার্ভেশন দেওয়া হয়। বা যে কোনো ইসের মধ্যে, যে কোনো শিক্ষা সংস্থানে এদেরকে রিজার্ভেশন দেওয়া। চাকরির ক্ষেত্রে কথা বলা হয়নি, মনে রাখবে আর্টিকেল 15-এ কোথাও চাকরির কথা বলা হয়নি। কিসের উপর রিজার্ভেশন? শিক্ষা প্রতিষ্ঠানে রিজার্ভেশন। আর্টিকেল 16 যখন পড়বো সেম জিনিস আছে, কিন্তু এগুলো রিজার্ভেশন বলা হয় চাকরির ক্ষেত্রে। তাহলে আর্টিকেল 15 কিসে? শিক্ষা প্রতিষ্ঠান। আর্টিকেল 16 কিসে? চাকরির জন্য কথা বলে, ঠিক আছে। আর্টিকেল কোশ্চেন ডাইরেক্ট জিজ্ঞেস করো, আর্টিকেল 15 কিসের সম্পর্কে কথা বলে? এডুকেশন না শিক্ষা, এডুকেশন না চাকরি, জব, এডুকেশনের দিকে রিজার্ভেশন। আর্টিকেল 16 কি বলে? জবের উপরে রিজার্ভেশন, ঠিক আছে। ক্লিয়ার? মুখস্থ করি, রিভাইজ করি, শেষ হয়ে গেল, আর কিছু নেই, একদম তাড়াতাড়ি রিভাইজ। হ্যাঁ চলো, ইডব্লিউএস নাম শর্ট ই লিখে নেবে, ফুল ফর্ম লিখে নেবে, ইকোনমিক্যালি উইকার সেকশন। ইকোনমিক্যালি উইকার সেকশন, এটা বাড়িতে তোমরাও লিখতো, কিছু তো লিখো, উইকার সেকশন, ঠিক আছে। ইকোনমিক্যালি উইকার সেকশন লিখে নেবে। ইকোনমিক্যালি উইকার সেকশন, ইকোনমিক্যালের পয়সার দিক দিয়ে উইকার মানে কমজোর, আর সেকশন মানে একটা বর্গ, ঠিক। এরপরে তাহলে আমাদের সংবিধানে, তাকাও এইদিকে তাকাও, একদম ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের সংবিধানে শিক্ষা প্রতিষ্ঠানে রিজার্ভেশনের কথা বলা হয়েছে কিসের উপর? কোটা গ্রাউন্ডের উপরে, কোটা বেসিসের উপরে? 3টা বেসিসের উপরে, সোশ্যালি ব্যাকওয়ার্ড, এডুকেশনালি ব্যাকওয়ার্ড বা ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন, ঠিক আছে। ভেদাভেদ করবে না এই কোটা বিষয়ের উপরে, 5টা বিষয়ের উপরে: জেন্ডার, কাস্ট, রেস, রিলিজন অ্যান্ড প্লেস অফ বার্থ। ক্লিয়ার? একদম প্রথম থেকে। ফান্ডামেন্টাল রাইটস কটা? এদিকে তাকাবেই না, একদম চোখ বন্ধ করো, একদম খাতা রাখো, চোখ বন্ধ করো, একদম পড়তে শুরু করো, ঠিক আছে। আমি ঘামটা মুছে নি, দাঁড়াও। চলো, ফান্ডামেন্টাল রাইটস কটা? 6টার মধ্যে প্রথম রাইট কি? রাইট টু ইকুয়ালিটি। কত নম্বর আর্টিকেল? 14 থেকে 18-এর মধ্যে আর্টিকেল। তারপর রাইট টু ফ্রিডম 19 থেকে 22। তারপরে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন কিসে ছিল? 23-24। এরপরে কি আছে? রাইট ফ্রিডম অফ রিলিজন কিসে আছে? 25 থেকে 28। তারপরে কি আছে? কালচারাল এন্ড এডুকেশনাল রাইটস কিসে আছে? 29, 30। 31 নম্বরটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কত নম্বর সংবিধান সংশোধন? 44তম সংবিধান সংশোধন। কত সালে? 1978 সালে এটাকে বাদ দেওয়া হলো। আর এটাকে বাদ দিয়ে কোথায় রাখা হলো? 300 এর মধ্যে রাখা হলো। আর্টিকেল 32 কি বলে? কনস্টিটিউশনাল রিমেডিজ, যদি কোনো সমস্যা আছে সংবিধান ওখানে নিয়ে যাও সুপ্রিম কোর্টের কাছে। নেক্সট আর্টিকেল 15 পড়লাম। আর্টিকেল 15 বলা হয়েছে 5টা জিনিসের উপরে স্টেট কোনোদিন ডিসক্রিমিনেশন করবে না: জেন্ডার, রেস, কাস্ট, রিলিজিয়ন, প্লেস অফ বার্থ। আর্টিকেল 15(1) কি বলছে? স্টেট কোনোদিন এদের উপরে ভেদাভাব করবে না। আর্টিকেল 15(2) কি বলছে? স্টেট তো করবে না, তার পাশাপাশি কোনো হিউম্যান বিং, কোনো মানুষও ভেদাভেদ করতে পারে না, স্পেশালি ইন পাবলিক প্লেস, যেগুলো এমনি প্রতিষ্ঠান, যে কোনো ভিড় ভাড় যে জায়গাগুলো হয় স্পেশালি, ঠিক সেই জায়গায় কোনো রেস্টুরেন্ট হয়ে যাক, কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো জায়গায়, কোনো স্কুল, কোনো জায়গায় তুমি এরকম ভেদাভেদ করতে পারো, কোনো কোচিং সেন্টারও নয়। ক্লিয়ার? আর্টিকেল 15(3) কি বলছে? যে ঠিক আছে, স্পেশাল প্রভিশন দেওয়া হোক। কাদেরকে? মহিলাদেরকে এবং বাচ্চাদেরকে স্পেশাল প্রভিশন দিতে পারে। কে? স্টেট দিতে পারে। এরকম মহিলাদের স্পেশাল প্রভিশন দিয়েছে কি? ম্যাটারনিটি বেনিফিট 1961 অ্যাক্ট অনুযায়ী, এবং তারপরে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005-এ যেটা এসেছিল সেটাকে স্পেশাল বেনিফিট দেওয়া হয়। এমনি বাচ্চাদের জন্য আলাদা আলাদা ফ্যাসিলিটি আছে। আর্টিকেল 15 সাবক্লজ 4 ছিল আগে না। কত নম্বর সংবিধান সংশোধন দ্বারা আনা হয়েছে? 1 নম্বর সংবিধান সংশোধন। কত সালে বলো? যদি
বলছে জানে 1951 সালে কোন গভর্নমেন্ট, জওহরলাল নেহরু গভর্নমেন্ট। কেন, কোন কেস হয়েছিল? চম্পাকম দোরাই ভার্সেস মাদ্রাস স্টেট। কোন অর্ডারকে শেষ করা হয়েছিল? কমিউনাল অর্ডার। কোথায় চলছিল এটা? মাদ্রাসে। কত সালের অর্ডার? 1927 অর্ডার ছিল, ঠিক আছে, শেষ করা হলো। এবং মাদ্রাস কোন কত নম্বর আর্টিকেলের সম্পর্কে বললো? 46 নম্বর আর্টিকেল, যেখানে বলা হয়েছিল যে পিছিয়ে পড়া বর্গের উপরে জোর দেওয়া হোক, পিছিয়ে পড়া বর্গকে ইম্পর্টেন্স দেওয়া হোক। এবং চম্পাকম দোরাই রাজন কোন আর্টিকেলের জন্য গেছিলেন? আর্টিকেল 15। আর্টিকেল 15 বলা হয়েছে কোনো ভেদাভেদ করা হবে না, তার এডমিশন হলো না, তিনি চলে গেলেন সুপ্রিম কোর্টে। প্রথম হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? এরপরে আর্টিকেল 15 সাবক্লজ 4 জুড়া হলো এবং সেখানে বলা হলো যে রিজার্ভেশন দেওয়া হবে কিন্তু দুটো বেসিসের উপরে, কিছু এডুকেশনালি ব্যাকওয়ার্ড আর সোশ্যালি ব্যাকওয়ার্ড যদি লোক আছে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হবে। স্পেশাল প্রভিশন বানানো হবে, রিজার্ভেশনে স্পেশাল প্রভিশন বানানো হবে, স্পেশাল নিয়ম বানানো হবে। এরপরে আর্টিকেল 15 সাবক্লজ 5 কি বলছে? কোন সরকার? মনমোহন সিংয়ের সরকার 2005 সালে। কত নম্বর? 93 নম্বর সংবিধান সংশোধন। এখানে কি বলা হয়েছিল যে বড় বড় ইনস্টিটিউট, সরকারি প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে এইমস, আইআইটি, আইএম এইগুলোর মধ্যেও রিজার্ভেশনের কথা বলা হয়েছিল। তারপর নরেন্দ্র মোদী সরকার 2015 সালে এবং কত নম্বর? 103তম সংবিধান সংশোধন কি হলো? ইডব্লিউএস ক্যাটাগরিকে রিজার্ভেশন দেওয়া হলো। কত নম্বর? 10% সংবিধান 10% রিজার্ভেশন দেওয়া হয়েছে। ইডব্লিউএস কথার অর্থ ইকোনমিক্যালি উইকার সেকশন, পয়সার দিক দিয়ে যারা কমজোর এরকম লোক রয়েছে তাদেরকে, ঠিক আছে। এখানে বলা হয়েছে, এখানেও আলাদা আলাদা বলা হয়েছে। এখানে মোটামুটি যদি বাৎসরিক আয় 8 লাখ টাকা আছে, তোমার বাৎসরিক আয় 8 লাখের কম বেশি হচ্ছে, তাহলে তুমি পাবে না। 8 লাখের কম হতে গেলে তুমি সেখানে এই ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে পারো এবং রিজার্ভেশন পাবে তুমি যে কোনো সরকারি প্রতিষ্ঠানে, ঠিক আছে, যে কোনো প্রতিষ্ঠান। এরপরে তাছাড়া তোমাকে বলা হয়েছে যে যেমন মনে রাখবে যে কারো কারো এরকম হয় যে 10,000 স্কোয়ার ফিট প্লট আছে শহরে, কারো তো দেখবে ইনকাম কম কিংবা 10,000 স্কোয়ার ফিট প্লট আছে, তাকেও রিজার্ভেশন দেওয়া হবে না। 10,000 স্কোয়ার ফিটের বেশি লোককে রিজার্ভেশন দেওয়া হয় না। এছাড়াও আলাদা আলাদা জমি আছে, এরকম করে নিয়ে জমির উপরও যাদের বেশি আছে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয় না। ক্লিয়ার? তো এখানেই ভিডিও শেষ। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করবেন, এন্ড শেয়ারও করে দেবেন। আমাদের খুব তাড়াতাড়ি আমরা 200 হয়ে গেলাম না, 200 সাবস্ক্রাইবার হয়ে গেছি আমরা। থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট। অ্যান্ড পড়ো ভাই বোন, যারা পড়ছো তোমরা পড়বে তবে তো বাড়বে ইন্ডিয়া, পড়েগা ইন্ডিয়া তभी तो बढ़ेगा इंडिया। পড়ো, একদম লাগাও বড় পরীক্ষা, একদম জোর দিয়ে নিয়ে। থ্যাংক ইউ, জয় হিন্দ।